নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার আমাদের খুব কাছের মানুষ সংবাদ সোচ্চারের, যিনি একজন অভিভাবকও বটে আমাদের। তো সেই সংবাদ সোচ্চারের বিভিন্ন সময় যিনি নানান বিষয়ে প্রতিক্রিয়া দেন, সমাজকর্মী, সমাজ বিজ্ঞানী মাননীয় স্বপন জানা মহাশয়, তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা আজকে যে বিষয়টা গোটা রাজ্য এবং গোটা দেশকে আলোড়িত করেছে, সেটা হচ্ছে চাকরি দুর্নীতি। আপনারা জানেন যে শিক্ষা দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সিবিআই একটা তদন্ত চালাচ্ছিল এবং সেই শিক্ষা দুর্নীতিতে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি এখনো জেলে রয়েছেন এবং বহু আধিকারিক তারা জেলে আছেন, অনেকে জামিনও পেয়েছেন। তো এই মামলাটা, এই বিষয়টা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল, যার রায় আজকে বেরিয়েছে এবং সেই রায়, প্রধান বিচারপতি সেই রায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রশ্ন হলো, 5,000 কিংবা 6,000 অযোগ্য শিক্ষকের চাকরি পাওয়ার যে কারণে যারা যোগ্যতা দিয়ে, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি আজকে হারাতে হলো, সেই বিষয়ে কতটা ন্যায়সঙ্গত হলো এই বিচার, এই জাজমেন্ট। সেই একটা কথা মনে পড়ে যাচ্ছে, ঠক বাঁচতে গা উজাড়। ঠক বাঁচতে গেছিল, গিয়ে গা উজাড় হয়ে গেল। এটা কি ধরনের বিচার? বিচারপতিরা যখন, কোনো বিচারপতির ঘর থেকে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোনো বিচারপতির ঘর থেকে যখন 15 কোটি টাকা উদ্ধার হয়, তখন সেই অপরাধে কি নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, সর্বোচ্চ আদালতে বিচারপতিদের চাকরি যায়? তাহলে আজকে কেন কিছু মানুষের জন্য 26,000 মানুষের চাকরি চলে যাবে, যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাবে? আজকে সেই বিষয়ে একটু আলোকপাত করবেন মাননীয় স্বপন কুমার জানা মহাশয়। ডাক্তারবাবু, এই বিষয়টা কিভাবে আপনি দেখছেন? আহ, এটা বলার আগে আমি আমার দর্শক এবং শ্রোতাদের এবং সংবাদ সোচ্চারকে সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন জানাই। সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজি ওষুধ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এইটা নিয়ে কাজ করে, কিন্তু আজকে এমন একটা ঘটনার মুখোমুখি আমরা, যার প্রভাব কিন্তু চিকিৎসা পরিষেবাতে পড়বে। এই 26,000 শিক্ষক, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততিরা কেউ হতাশায় এবং মুখোমুখি হবেন, কেউ হতাশায় আত্মহত্যা করবেন, কেউ চিন্তার জগতে, ভাবনার জগতে বিচ্ছিন্ন হয়ে এলোমেলোভাবে চলতে শুরু করবেন। কত কি না ঘটতে পারে আমরা সব জানি না। সেই জন্য আমরা মনে করছি এটা আমাদের সংগঠনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে আমাদের বক্তব্যগুলো জনগণের কাছে পৌঁছাক। এই কারণে পৌঁছাক যে জনগণ যাতে এই কারণের উৎস সন্ধানে এবং সমাধানের পথে তারা আগাতে পারেন। প্রথমেই আমি যে এই যে চাকরি ছাঁটাই হলো, এইটা আপনাদের প্রথমেই প্রশ্ন করতে হবে, কে ছাঁটাই করলো? ছাঁটাই করলো দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। চাকরিটা দিয়েছিল কে? চাকরিটা দিয়েছিল দেশের সরকারের শিক্ষা ব্যবস্থা। যে দুর্নীতির অভিযোগে ছাঁটাই হলো, আসলে কি সত্যিই দুর্নীতির অভিযোগে ছাঁটাই হলো? এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে আমরা জানাতে চাই, এই যে সরকার, যারা সরকার পরিচালনা করছেন, বা দেশের যারা শাসক, সেই শাসক শ্রেণী, তারা কিন্তু মনে রাখতে হবে দুর্নীতিকে ভিত্তি করেই তারা টিকে রয়েছে। এটা কি ধরনের বক্তব্য? সমাজবিজ্ঞানের তথ্য এবং তত্ত্ব অনুযায়ী যারা পুঁজিবাদী, ভারতবর্ষে যে সমস্ত মানুষ শাসক শ্রেণীর দলভুক্ত, আপনাদের বললে আপনারা চিনতে পারবেন, দেশের জোরদার জমিদার এবং মুৎসুদ্দি বুর্জোয়া, আদানি, আম্বানি, জিন্দাল, রুইয়া, টাটা, এই যে এরা হচ্ছে ভারতবর্ষের সমস্ত সম্পদের এই কয়েকটা লোক
90% উপর ভোগ করে, আর দেশের জনগণ অনাহারে থাকতে বাধ্য হন, অর্ধাহারে থাকতে বাধ্য হন, তারা বেকার। তার মানে দেশের এই যে সম্পদ উৎপাদন হয়, তারা দেশের মূল জনতা সেটা পায় না। মূল জনতা ভারতবর্ষের আপনারা সবাই জানেন কৃষক এবং কারিগর শ্রমজীবী মানুষ। তাহলে প্রশ্নটা এলো, চাকরিটা কে দিয়েছিল? এই সরকারেরই শিক্ষা ব্যবস্থা চাকরি দিয়েছিল। চাকরিতে আহ তাদের মাইনে দেওয়া হতো। তার মানে এই সরকারি ব্যবস্থাটা এমন ছিল যে সেখানে দুর্নীতি করে ঢোকা যায়। সরকারি ব্যবস্থাটা এমন তারা পর্যায়ে নিয়ে গিয়েছিল যেখানে সৎ, বৈজ্ঞানিক, যুক্তিপূর্ণ কাজ হয় না। তাহলে সেখানে এই যে 26,000 শিক্ষক দুর্নীতির দায়ে পুরো প্যানেলটা বাতিল হলো, এটা প্রমাণ করে যে দেশের সরকার যে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে, যে নীতি পরিচালনা করে, সেটার মধ্যেই হচ্ছে গলদ রয়েছে, সেটাই অনাচারপূর্ণ, সেটাই দুর্নীতিগ্রস্ত। ফলে যে ব্যবস্থাটার মধ্য দিয়ে একটা মানুষ চাকরি চাইবে সরকারের কাছে, একটা মানুষ ভালো থাকতে চাইবে, একটা মানুষ সুখে থাকতে চাইবে, এটা তো দোষ দেয়া যায় না। তাহলে তার যে উপায়গুলো সরকার তার ব্যবস্থাপনার মধ্যে রেখেছে, সেটা যেমন ধরো এই শিক্ষকদের ক্ষেত্রে দুর্নীতি, এরকম অনেক জায়গাতেই পাবে। খাদ্যে দুর্নীতি, চিকিৎসায় দুর্নীতি, বিচার আইন ব্যবস্থায় দুর্নীতি, পরিবহনে দুর্নীতি, জীবনের প্রতিটা ক্ষেত্রে এমনভাবে সরকার চলছে যেখানে দুর্নীতি ছাড়া এটা সম্ভবপর নয়। আমি তো জীবনের অনেক অভিজ্ঞতার তথ্য দিয়ে বলতে পারি, দুর্নীতিগুলো এই শাসক শ্রেণী এবং তার সরকার, রাষ্ট্রের মালিক এই শাসক শ্রেণী, তারাই প্রমোট করে। কারণ দুর্নীতি হচ্ছে তাদের সহজাত, দুর্নীতি হচ্ছে তাদের অলংকার। দুর্নীতি, আহ, অর্থবিজ্ঞানী লিয়েন্টিয়ে বলছেন, এই সমস্ত পুঁজিবাদী শাসক শ্রেণী, যারা সরকার বা পুঁজিবাদী শাসক শ্রেণীর যত রাজনৈতিক দল আছে, তারা যে সরকার চালায়, সেই সরকার দুর্নীতি, প্রতারণা, অসততা, অনৈতিকতা, বেইমানি, এগুলো তাদের এক একটা অলংকার। একটা দুর্নীতি ছাড়া এই পুঁজিবাদ টিকে থাকতে পারে না। দুর্নীতি জন্মই দিয়েছে পুঁজিবাদ। পুঁজিবাদের গর্ভেই এই দুর্নীতি আমরা দেখছি। এবং আজকের যুগে পুঁজিবাদের অবস্থাটা কিরকম? আজকের যুগে পুঁজিবাদের অবস্থাটা, সে মরণ পথের যাত্রী। সেই জন্য সে যেভাবে হোক বেঁচে থাকতে চায়, সে দুর্নীতি করে বেঁচে থাকতে চায়, সে দেশের মাটি, জল, নদী বেচে দিয়ে বেঁচে থাকতে চায়, সে সাম্রাজ্যবাদীদের তোয়াজ করে বেঁচে থাকতে চায়। এমনকি আপনারা যে ওষুধের ক্ষেত্রে দেখবেন যে সেখানে মানুষ চিকিৎসা পাবে, আরাম পাবে, সেখানেও সে ভেজাল দিয়ে বেঁচে থাকতে চায়। আসলে তার বেঁচে থাকার শর্তই হচ্ছে দুর্নীতি, অনাচার, অবিচার, প্রতারণা, অসততা ইত্যাদি। তাহলে শিক্ষকদের প্রশ্নে, তাহলে শিক্ষকদের দায় নেই? সেই জন্য আমি দেখেছি এর মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠছে, যেখানে তারা বলছেন সরকারি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দুর্নীতিগুলো বিচ্ছিন্ন নয়, তারা একটা সংগঠিত। দেশের প্রশাসন, রাজনৈতিক দল, আইন, আদালত যৌথভাবে এই দুর্নীতিটা করছে। এটাকে যেটা সুপ্রিম কোর্ট নিজেই বলেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই দুর্নীতি, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় আজকে শিক্ষকদের ঘাড়ে চাপানো হয়েছে, কালকে ইঞ্জিনিয়ারদের ঘাড়ে চাপানো হবে, পরশুদিন পরিবহন কর্মীদের ঘাড়ে চাপানো হবে, বিচারকদের ঘাড়ে চাপানো হবে, এরকম বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের ঘাড়ে এই দুর্নীতির দায় চাপানো হবে। এবং চাপাতে গিয়েই তো আপনারা জানেন আরজি করে একটা হত্যাকাণ্ড ঘটে গেল, পরিকল্পিত হত্যাকাণ্ড। তো দুর্নীতি কে করেছে? জনগণ করেছে, না এই ব্যবস্থাটা সেই দুর্নীতিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে? সেই জন্য গ্রামে গ্রামে আজ পোস্টার হচ্ছে যে সরকারের এই দুর্নীতির দায় শিক্ষকদের ঘাড়ে চাপানো যাবে না, রাষ্ট্র মালিকদের দুর্নীতির দায়
চালানো যাবে না। রাষ্ট্র মালিক মানে আমি বারবার বলছি, সেই রাষ্ট্র মালিক জনগণকে কিন্তু শেখানো হয় যে তুমি ভোট দিয়ে সরকার গড়েছো, জনগণই রাষ্ট্র। এটা একটা প্রবঞ্চনা, এটা একটা মিথ্যা, এটা একটা প্রতারণা। ভারতবর্ষটা ভোট দিয়ে যে প্রতিনিধিরা হচ্ছে তারা দেশটা চালায় না, দেশটা চালায় আদানি, আম্বানি, রুইয়া, জিন্দাল। আর তার প্রমাণটাও পাবেন আপনি। একটা ১,০০০ দেখবেন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় সরকারের কত মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ ঋণগ্রস্ত। তাদের ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ ঋণ তাদের তাড়া করে বেড়াচ্ছে। আর আদানি আম্বানিরা হাজার হাজার লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে তারা মেটায়নি এবং সেটাকে সরকার রাইট অফ করেছে। তার মানে আমি বলতে চাইছি, সরকারের সাথে পুঁজিপতিদের, সরকারের সাথে মুৎসুদ্দি বুর্জোয়ার, সরকারের সাথে যারা শাসক, তাদের যে গাঠবন্ধন, গোটবন্ধন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সমাজবিজ্ঞানের এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আসলে দেশের শাসকরা কিন্তু প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরা নয়। এরা যে শাসক শ্রেণীর প্রতিনিধিত্ব করে তাদেরই এরা নির্দেশ মতো চলে। আবার মজার ব্যাপার, ভারতবর্ষ যেহেতু একটা আধা উপনিবেশিক, আধা সামন্ততান্ত্রিক দেশ, এদেশের বুর্জোয়ারা, এদেশের শাসক শ্রেণী স্বাধীন নয়। এইটাও সমাজবিজ্ঞান থেকে আমাদের খুব ভালো করে জানতে হবে। এই শাসক শ্রেণী সে সাম্রাজ্যবাদীদের অঙ্গুলি হেলনে চলে। সাম্রাজ্যবাদী মানে বহুজাতিক ওষুধ সংস্থা, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, যত দেশ আছে আজকে সারা পৃথিবীতে, প্রত্যেকটা দেশ হচ্ছে তাদের চরিত্র সমাজতান্ত্রিক নয়, সমাজবাদী নয়, তাদের চরিত্র সাম্রাজ্যবাদী চরিত্র। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা তাদের সাথে ভারতের শাসক শ্রেণীর একটা জোট রয়েছে এবং সেই জোটেরই ফল হিসেবে আজকে ২৬,০০০ শিক্ষক হলো। সে কথাটা আমি পরে আসছি। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি প্রথমেই, যে বক্তব্যগুলো গ্রামাঞ্চল থেকে সাধারণ মানুষ তুলে নিয়ে এসছেন, বন্ধুরা তুলে নিয়ে এসছেন, যে সরকারের দুর্নীতির দায় শিক্ষকরা নেবেন কেন, রাষ্ট্রমালিকদের অনাচারের দায় নেবেন কেন? তাহলে এই দুর্নীতির দায় যখন সরকারের, এই দুর্নীতির দায় যখন সরকার যে সমস্ত রাজনৈতিক দল পরিচালনা করে তারা প্রত্যেকেই শাসক শ্রেণীর নীতি, আদর্শ, কর্মসূচিকে পালন করে। আপনারা হয়তো দেখেন রং বেরঙের বিভিন্ন শাসক দল মনে করেন এর ভালো নয়, ও ভালো, এ খারাপ, ও খারাপ, বা ও ভালো, ও আরও ভালো, এই যে ভাবেন, এটা একটা ভ্রান্ত ধারণা, একটা বিভ্রান্তি। এরা প্রত্যেকেই ভারতবর্ষের যে শাসক শ্রেণী, আদানি, আম্বানি, জিন্দাল, রুইয়া, পুঁজিপতি এবং জোরদার জমিদার গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। এরা সবার হয়তো প্রতিনিধিত্ব করে না, এক বৃহৎ অংশের প্রতিনিধিত্ব করে, যারা আধিপত্য, যাদের আধিপত্য রয়েছে। যেমন ভারতবর্ষে আধিপত্য রয়েছে আদানি, আম্বানি, জিন্দাল, রুইয়া, বেদান্ত গোষ্ঠীর। তো এই যে জায়গাটা, এইটা বুঝতে হবে। এই জায়গাটা না বুঝে আমরা যদি এই সব নিয়ে আলোচনা করি, কেন দুর্নীতি করে চাকরি নেবে, কেন যোগ্য না হয়ে চাকরি নেবে, কেন সিপিএম চাকরি দিয়েছিল সেও তো দুর্নীতি করেছে, তাহলে তৃণমূল করলেই কি দোষ? এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো জনগণকে বিভ্রান্ত করছে। জনগণকে প্রথমেই বুঝতে হবে, এবং আমাদের যারা চাকরিতে ছাঁটাই হলেন সেই সমস্ত শিক্ষকদের প্রথমেই বুঝতে হবে, চাকরিটা সরকার দিয়েছিল, সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি হয়েছিল, সরকারের আইন আদালত এই চাকরি ছাঁটাই করেছে। তাহলে এরা এক সূত্রে গাঁথা। যখন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা আমরা বলছি, তাহলে এই প্রতিষ্ঠান, আইন আদালত, সরকার, রাষ্ট্রের শাসক, এরা এক সূত্রে গাঁথা। এবার প্রশ্ন এসে গেল, সুপ্রিম কোর্ট এই যে রায় দিল, এটা কি তার স্বাধীন রায়? না। যে ভারতবর্ষে শাসক শ্রেণী দেশি বিদেশি বিভিন্ন দেশের পুঁজিপতিদের সাথে গাঁটছড়া বাঁধা, যে ভারতের শাসক শ্রেণী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশের বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ডিএফআইডি, বিভিন্ন ঋণদাতা সংস্থার সাথে যুক্ত, সেই সমস্ত শাসকরা বা শাসক শ্রেণীর সদস্যরা, তারা যেমন দেশের
অন্যান্য দেশের সাথে যুক্ত, সেই জন্যই আমরা বলে থাকি এরা মুৎসুদ্দি বুর্জোয়া। তো এই মুৎসুদ্দি বুর্জোয়ার দেশে, যে দেশটা আধা উপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক, সেই দেশের শাসকরা স্বাধীন নয়, তারা সাম্রাজ্যবাদীদের অঙ্গুলি হেলনে চলে। কখনো তারা চীনের অঙ্গুলি হেলনে চলে, কখনো সুবিধে মতো আমেরিকার অঙ্গুলি হেলনে চলে, কখনো তারা আমেরিকা চীন জোটের অঙ্গুলি হেলনে চলে, কখনো তারা রাশিয়ার অঙ্গুলি হেলনে চলে, কখনো তারা রাশিয়া এবং ইউরোপিয়ান কান্ট্রিজের বা অন্যান্য দেশগুলোর অঙ্গুলি হেলনে চলে। এদের কোনো স্বাধীন সত্তা নেই। তো বন্ধুরা, আবারও আমি বলছি যে সুপ্রিম কোর্টের এই রায়টা স্বাধীন সার্বভৌম রায় নয়। এই রায়ের পেছনে রয়েছে বিদেশি পুঁজিবাদীদের অঙ্গুলি হেলন। কেন এটা বলছি? কারণ এ সমাজবিজ্ঞানের তথ্য থেকে এটা আপনারা পাবেন। এবং এটা জেনে রাখুন, আজকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আজকে যে ডিজিটালাইজেশন হচ্ছে, আজকে যে নিউ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, সেই রেভলিউশনের অঙ্গ হিসেবে আপনারা কয়েক বছর আগেই দেখেছেন 2020 সালে তারা একটা সাধারণ ভাইরাস রোগকে অতিমারি ঘোষণা করে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমজীবী মানুষকে তাদের কারখানা থেকে বিচ্ছিন্ন করে, তাদের চাকরি থেকে ছাঁটাই করে দেয় মৃত্যুর ভয় দেখিয়ে। আপনারা জানেন কোভিশিল্ড দিয়ে যে মানুষ মারা যাচ্ছে, আজ কোভিশিল্ড উইথড্র করা হয়েছে। এই ওখানে রয়েছে আরএনএ ভ্যাকসিন, এর মধ্য দিয়ে তারা জনসংখ্যা হ্রাস করতে চায়, জনগণকে আরও রোগগ্রস্ত করতে চায়। এ সবই তারা কিন্তু এগুলো করেছে। এইটা প্রমাণ করে যে সাম্রাজ্যবাদীদের নির্দেশে সেদিন অতিমারি ঘোষণা করা হয়েছিল, আজকেও সাম্রাজ্যবাদীদের নির্দেশেই এই 26,000 শিক্ষককে ছাঁটাই করা হলো। তাহলে কি আমাদের দেশের সরকারের কোনো ভূমিকা ছিল না? আসলে আমাদের দেশের সরকারগুলো সাম্রাজ্যবাদীদের সাথে যে গাঁটছড়া বাঁধা আছে, সেখানে তাদের কাছে নতজানু হয়। এদেরও কোনো স্বাধীন সত্তা নেই। সে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, কোনো রাজনৈতিক দল যারা এই শাসক শ্রেণীর প্রতিনিধিত্ব করে, তাদের কোনো স্বাধীন সত্তা নেই। স্বাভাবিক কারণে এই প্রয়োজনটা আজকে সাম্রাজ্যবাদ মরণকালে চলেছে। আপনারা জানেন আমেরিকা বিশ্বের বৃহত্তম ঋণগ্রস্ত দেশ। আমেরিকাতে ট্রাম্প সরকার এসেই বলেছে শিক্ষা দপ্তর উঠে গেল, এবং উঠিয়েও দেওয়া হয়েছে। আজকেও তেমনি ভারতবর্ষে আজ পশ্চিমবঙ্গে যে শিক্ষা দপ্তরকে উঠিয়ে দেওয়া হবে, সেখানে হবে প্রাইভেটাইজেশন চলছে। আপনি চিকিৎসায় দেখুন না, আগে সবাই এসে ভারতবর্ষের চিকিৎসা বাজারে টাকা খাটাতে পারতো না, এখন যে কেউ 100% টাকা খাটাতে পারবে। মোদি সরকার এসে সেইটা করে দিয়েছে। তো এই যে অর্থনৈতিক বা অর্থবিজ্ঞান, এই যে সমাজ বিজ্ঞান, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তবে আজকে 26,000 শিক্ষকের যারা ভিকটিম হলেন, যারা ছাঁটাই হলেন, তাদের যেমন বুঝতে হবে, তাদের পক্ষে দাঁড়িয়ে যারা আন্দোলন করছেন, যারা গ্রামগঞ্জে আন্দোলন করতে গিয়ে শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের সহমর্মী হচ্ছেন, তাদেরকে বলছেন যে এই চাকরি যাওয়াটা শুধু তোমার ক্ষতির বিষয় নয়, এটা একটা সমাজের ক্ষতি। এখানে এমন একটা সরকার, যে সরকার নিজে দুর্নীতির জন্মদাতা, যে নিজে দুর্নীতি যার মর্মবস্তু, তারা দুর্নীতি দমন করছে। এবং সেই দুর্নীতির দমন কি না, ছাঁটাই করো। এবং সেখানে সুপ্রিম কোর্টকে অনেকে মহান বিচারালয়, দেশের সর্বোচ্চ বিচারালয়, স্বাধীন মতামত দান করেই বলছে। কিন্তু বন্ধু, একটি তথ্য কিন্তু মনে রাখতে হবে, এক, সুপ্রিম কোর্টের বিচারপতির ঘর থেকে পাওয়া গেল 15 কোটি টাকা। এটা কি বিচ্ছিন্ন ঘটনা? দিল্লি হাইকোর্ট, ভুল হলো একটু, দিল্লি হাইকোর্টের বিচারপতির ঘর থেকে পাওয়া গেল 15 কোটি টাকা। এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? এটা একক নয়। আজকে সমস্ত ব্যবস্থাটা দুর্নীতিগ্রস্ত হয়েছে, এবং সেটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আর এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে শাসক শ্রেণী মনে করছে এটাই আমার মৃত সঞ্জীবনী, এটাই আমার সঞ্জীবনী। আর মনে রাখবেন, এরা যত গোলযোগ পাকাবে, তত সমাধানের জন্য আবার গোলযোগ পাকাবে,
আবার গোলযোগ পাকাবে যতক্ষণ না এরা শেষ হচ্ছে। এটাও একটা গোলযোগেরই অঙ্গ, একটা সমস্যার সমাধান, একটা শিক্ষা পরিষেবা ক্ষেত্রে একটা সমস্যার সমাধান। সেখানে দুর্নীতি হয়েছে বলা হচ্ছে, ডাক্তারিতে দুর্নীতি হচ্ছে না, পরিবহনে দুর্নীতি হচ্ছে না, আইন আদালতে দুর্নীতি হচ্ছে না, সব জায়গাতে দুর্নীতি হচ্ছে। আসলে দুর্নীতি বর্তমান শাসক শ্রেণী এবং সরকারের ভিত্তিভূমি। দুর্নীতি ছাড়া একটাও বাঁচতে পারবে না। এই বিজ্ঞানকে আমাদের সামনে রেখে আগামী দিনে আমরা এই 26,000 শিক্ষকের পক্ষে দাঁড়াতে চাই। সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজি মনে করে এই দায় শিক্ষকদের নয়, এই দায় সরকারের, এ দায় শাসক শ্রেণীর, এ দায় রাষ্ট্র মালিকদের। এই জায়গাটাকে বুঝে আমাদের আস্তে আস্তে যে নেটওয়ার্ক ভারতবর্ষে শাসক শ্রেণী গড়ে তুলেছে তার টিকে থাকার জন্য, সেটা ধ্বংস হবে, আপনি ধ্বংস হবে, কিন্তু তার ধ্বংসের আগে সে আমাদেরকে মেরে ফেলতে চায়। এই জায়গাটা বুঝতে হবে।